তো আমাদের যে সিরিজ যে চলছিল যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কেস, ঠিক আছে। তো পজিটিভ কেস আমরা আগে ভিডিও করেছি, তো সেটা শেষ হয়ে গেছে। তো তোমরা এই অবজেক্টিভ কেস নিয়ে তো তোমরা দেখার আগে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো নমিনেটিভ কেস নিয়ে আগে ভিডিও যেগুলো হয়েছে সেগুলো আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমরা শুরু করছি অবজেক্টিভ কেস নিয়ে, ঠিক আছে। তো এইটা শুরু করার আগে এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে, তো এই এক্সাম্পলগুলো আমরা পড়ি। তো অবজেক্টিভ কেস মানে হচ্ছে কর্মকারক, ঠিক আছে। তো তোমরা বাংলাতে নিশ্চয়ই পড়েছো যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক ইত্যাদি। তো এটা হচ্ছে কর্মকারক, অর্থাৎ এই যে কেসটার ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যের মধ্যে কর্ম অর্থাৎ যে কাজটা করছে সাবজেক্ট সেটাই কিন্তু প্রাধান্য পাবে, ঠিক আছে। তো আমরা নমিনেটিভ কেসের ক্ষেত্রে পড়েছি যে সেখানে কর্তা, অর্থাৎ আমি যদি এই সেন্টেন্সটা নিই, যেমন ধরো আই ডু নট নো জাপানিজ, ঠিক আছে, তাহলে আমি জাপানি ভাষা জানি না। তো এখানে জাপানি ভাষা হচ্ছে কর্ম, ঠিক আছে। তো কে জানে না, আমি জানি না, তাহলে আমিটা হচ্ছে কর্তা। তাহলে এই যে বাক্যের মধ্যে কর্তাই প্রাধান্য পায় সেটা হচ্ছে নমিনেটিভ কেস, এবং যে বাক্যের মধ্যে কর্ম প্রাধান্য পায় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস, ঠিক আছে। তো আমরা আজকে এই অবজেক্টিভ কেস নিয়ে আলোচনা করছি এবং তার সাথে সাথে এক্সাম্পলগুলো দেখছি, ঠিক আছে। তো দেখো, তাহলে এখানে বলছে যে আই ডু নট নো জাপানিজ, ঠিক আছে, তাহলে আমি জাপানি ভাষা জানি না। তাহলে এখানে কোন ভাষা জানি না? জাপানি ভাষা জানি না, ঠিক আছে। সুনীলবাবু একটা সুন্দর ঘোড়া কিনেছেন, তাহলে সুনীলবাবু হ্যাজ বট এ ফাইন হর্স। তাহলে এখানে হচ্ছে কী কিনেছেন সুনীলবাবু? না একটি ফাইন হর্স কিনেছেন, হর্সটাও কিন্তু খুব সুন্দর। তাহলে এখানে হর্সটাই হচ্ছে কর্ম, কারণ হর্সটাকেই কেন্দ্র করে এই সেন্টেন্সটা গড়ে উঠেছে, তাই না? আচ্ছা, তারপর এখানে দেখো সদা সত্য কথা বলবে, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে কি বলবে? স্পিক মানে হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে। তাহলে ভার্বকে আমরা যদি কী দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, এবং কী দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, ঠিক আছে। তাহলে এই যে স্পিককে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা পাচ্ছি দ্য ট্রুথ। কী বলবে? না সত্যি কথা বলবে, ঠিক আছে। দ্য ট্রুথ হচ্ছে সত্যি কথা। তারপরে দেখো এখানে একটা বড় লং সেন্টেন্স দিয়েছে, এটাকে ভেঙে ভেঙে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সুন্দর করে করতে পারবে, ঠিক আছে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করবার জন্য প্রধান শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন। দ্য হেডমাস্টার পানিশড হিম ফর অ্যাডাপ্টিং আনফেয়ার মিনস অ্যাট দ্য এক্সামিনেশন। তাহলে এখানে হচ্ছে হেডমাস্টার হচ্ছে কর্তা, ঠিক আছে। এখানে হিমটা হবে কিন্তু অবজেক্টিভ কেস, ঠিক আছে। তাহলে হেডমাস্টার পানিশড হিম, এই পানিশটা হচ্ছে ভার্ব, কী শাস্তি দিয়েছিলেন? এই যে এই হিম থেকে আরম্ভ করে বাকিটা হবে আমাদের অবজেক্টিভ কেস, ঠিক আছে। নোট দিয়েছে, দেখো এখানে কি বলেছে, বাংলায় কর্মকারের অনুবাদকের ক্ষেত্রে ইংরেজিতে সাধারণত অবজেক্টিভ কেস ব্যবহার করা হয়। আমি একটু আগে যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এক্সাম্পলগুলো দেখো। তার ওষুধে আমার উপকার হয়েছে, তাহলে হিজ মেডিসিন হ্যাজ ডান মি গুড, ঠিক আছে। উপকার এখানে আমার ভালো হয়েছে, উপকার হয়েছে এখানে আমার উপকার হয়েছে, তাহলে এখানে গুডটা হচ্ছে এখানে অবজেক্টিভ কেস, ঠিক আছে। স্টেশনটির নাম আমার মনে আসছে না, তা আই ক্যান নট রিকল মানে মনে আসা, ঠিক আছে। ক্যান নট মানে মনে করতে পারি না। তার নেম অফ দ্য স্টেশন, তাহলে কি ওটা কি মনে করতে পারছি না? না নেম, কার নেম? না স্টেশনের নেম, ঠিক আছে। পুরুলিয়ায় তার স্বাস্থ্য আদৌ ভালো থাকে না, তাহলে হি ডাজ নট কিপ গুড হেলথ। কি ভালো থাকে না? না তার হেলথ। কোথায়? না অ্যাট অল ইন পুরুলিয়া, তাহলে তার স্বাস্থ্যটা ভালো থাকছে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্টিভকে বোঝাচ্ছে, অর্থাৎ কর্মকে বোঝাচ্ছে, সেই সুতরাং এটা হচ্ছে অবজেক্টিভ কেস। অর্থাৎ বলতে পারো যে বাক্যের মধ্যে কর্মর উপরে জোর পড়ে সেই বাক্যটাকে বলবো আমরা অবজেক্টিভ কেস, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বাংলাতে কোনো পদ কর্তৃকারকে থাকলেও ইংরেজিতে তাকে অবজেক্টিভ কেস দিয়ে অনুবাদ করতে হয়। অনেক সময় দেখা গেছে যে আমাদের হয়তো কোনো একটা পদ মনে হচ্ছে কর্তৃকারকে আছে, কিন্তু সেটা যখন ইংরেজিতে আমরা অনুবাদ করব তখন কিন্তু সেটাকে আমাদের অবজেক্টিভ কেসে অনুবাদ করতে হয়। যেমন এক্সাম্পল দেখো, যেমন ধরো তিনি জাতিতে ব্রাহ্মণ, তাহলে এটা কি মনে হচ্ছে? এটা তাকেই বোঝানো হচ্ছে, তাই তো, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এখানে ব্রাহ্মণ জাতির কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কর্মটা হচ্ছে জাতি, তাহলে এখানে আমাদের বাংলাতে শুনতে মনে হচ্ছে কর্তৃকারক, কিন্তু ইংরেজিতে আমাদের অনুবাদ যখন করবো তখন কিন্তু আমরা এই কর্মকারক দিয়ে অর্থাৎ অবজেক্টিভ কেস দিয়ে আমরা অনুবাদ করবো, ঠিক আছে। তাই এখানে করা হয়েছে। তখন হি ইজ এ ব্রাহ্মণ বাই কাস্ট, তাহলে বাই কাস্ট জাতিটাকে কিন্তু উল্লেখ করা হয়েছে, তাই জাতিটাকে কিন্তু এখানে অবজেক্টিভ কেস হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। টাকায় মনের শান্তি কেনা যায় না, তাহলে পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তি, ক্যান নট বি বট, কেনা যেতে পারে না। কিসের সাহায্যে? না উইথ মানি, টাকার সাহায্যে কিন্তু মনের শান্তি কেনা যায় না। আচ্ছা, গাছ থেকে পাতাগুলো ঝরে পড়েছে, তাহলে দ্য লিভস অফ দ্য ট্রি হ্যাভ বিন সেট, ঠিক আছে। তাহলে হ্যাভ বিন সেট এত পুরো ভার্ব,
তাহলে কি কোনটা না ট্রি, অর্থাৎ লিভস অফ দ্য ট্রি। লিভ মানে হচ্ছে পাতা, পাতাগুলো সাবজেক্ট অফ দ্য ট্রি, তাহলে গাছের পাতাগুলো এখানে কিন্তু ঝরে পড়েছে। ঠিক আছে। আর দোকানটি আগুনে নষ্ট হয়ে গিয়েছে। দ্য শপ হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ফায়ার। তিনি জাতিতে ব্রাহ্মণের মতন এটা, তাই না? দি শপ হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ফায়ার, তাহলে আগুনের দ্বারা। ঠিক আছে, তাহলে দোকানটা নষ্ট হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কর্মের উপরে জোর দেওয়া হয়েছে। সেই যে বাক্যর মধ্যে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কী ঘটনা ঘটছে সেই কর্মর দ্বারাই কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে। তারপর দেখো সিল্কের কাপড় সাবান দিয়ে কাচা যায় না, তাহলে সিল্ক ক্লথস, সিল্কের কাপড় ক্যান নট বি ওয়াশড। ক্যান নট বি ওয়াশ মানে হচ্ছে কাচা যেতে পারে না উইথ সব, সাবানের দ্বারা। ঠিক আছে। একইভাবে এখানে বাকি সেন্টেন্সগুলোও রয়েছে। সমস্ত যাত্রী ট্রেন থেকে নামেনি। অল দ্য প্যাসেঞ্জার্স মানে সমস্ত যাত্রী। হ্যাভ নট গট ডাউন ফ্রম দ্য ট্রেন। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সেন্টেন্সগুলো তোমরা কিন্তু খাতাতে তুলে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে। আবার দেখো একরকম দিয়েছে সেন্টেন্স, দিল্লিতে অনেক বড় বড় প্রাসাদোপম বাড়ি আছে, তাহলে দেয়ার আর মেনি বিগ প্যালাটিয়াল বিল্ডিংস ইন দিল্লি। তাই তো, তাহলে এই কোথায় আছে না দিল্লির মধ্যে আছে, তাহলে এখানে কিন্তু ওই দিল্লি সেই স্থানটাকে বোঝানো হয়েছে। এটাও কিন্তু এক প্রকারের অবজেক্টিভ কেস। ঠিক আছে। তারপর দেখো কলকাতায় 87 বছর বয়সে মা টেরিজার মৃত্যু হয়, তাহলে মাদার টেরিজা এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? ডাইড হচ্ছে একটা ভার্ব। ইন কলকাতা অ্যাট দ্য এজ অফ 87, তাহলে কোথায় মারা গেছেন এবং কত বছর বয়সে মারা গেছেন এটাই কিন্তু এই বাক্যটার মধ্যে গুরুত্ব হয়ে পেয়েছে, তাই এখানে কলকাতাতে এবং তার বয়সে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পেজে দেখো, আমরা শান্তিনিকেতনে ট্রেনে চলেছিলাম, তাহলে উই টুক ট্রেন অ্যাট শান্তিনিকেতন, অথবা উই বোর্ডেড দ্য ট্রেন অ্যাট শান্তিনিকেতন, তাহলে শান্তিনিকেতনটা হচ্ছে এখানে জোর দেওয়া হয়েছে, তাই না? তাই শান্তিনিকেতনটাই এখানে অবজেক্টিভ কেস হয়েছে। আচ্ছা, নোট কি বলছে এখানে, সাধারণত অবজেক্টিভ কেসের আগে প্রিপোজিশন বুঝিয়ে বাংলায় করণকারক, অপাদানকারক এবং অধিকরণকারক করা হয়। সমস্ত এই যে সিট দেখা যেটা পড়লাম, যেটা পড়া হলো, তুমি দেখো, তোমরা দেখো এখানে সমস্ত ক্ষেত্রে আগে কিন্তু এখানে এই যে প্রিপোজিশন বসানো হয়েছে। ঠিক আছে। কাস্টটাকে বাই, মানের আগে উইথ, ঠিক আছে, এইসব দেওয়া হয়েছে। এখানে দ্য ট্রিটাকে অফ বসানো হয়েছে। তাই একই কথা বলা হয়েছে এখানে যে অবজেক্টিভ কেসের আগে প্রিপোজিশন বুঝিয়ে বাংলায় করা হয়, যেমন করণকারকে দ্বারা দেওয়া ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ব্যতিক্রম কিছু কিছু আছে, সেটা বলছে কি না, আমাদের আছে আমাদের স্কুল আজ খেলায় জিতেছে, তাহলে আওয়ার স্কুল হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে। এখানে কিন্তু ম্যাচের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসানো হয়নি। ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপর দেখো আমি 30 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকি, তাহলে আই এন্টার্ড মানে প্রবেশ করি, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট সার্ভিস অ্যাট দ্য এজ অফ 30, তাহলে কোথায় ঢুকি না গভর্নমেন্ট সার্ভিসের আগে কিন্তু কখনো প্রিপোজিশন বসেনি। তাহলে তিনি বিকেল 4টায় কলকাতায় পৌঁছলেন, তাহলে হি রিচড কলকাতা, তিনি পৌঁছলেন কলকাতাতে, তাহলে কলকাতাতে পৌঁছলেন। ঠিক আছে। অধিকরণ করার আগে কিন্তু কখনোই এখানে অপ বসেনি। অ্যাট 4 ইন দ্য আফটারনুন। ঠিক আছে। এবার দেখো বলছে অনেক সময় প্রিপোজিশনের সাহায্য না নিয়েই অবজেক্টিভ কেস দিয়ে বাংলায় অধিকরণ কারকে অনুবাদ করা হয়। অনেক সময় কিন্তু আবার এখানে প্রিপোজিশন ব্যবহারও করা হয় না। ঠিক আছে। তো প্রধান শিক্ষক মহাশয় রঞ্জনকে একটি পুরস্কার দিয়েছেন, এটা একটা সেন্টেন্স দেখো, দ্য হেডমাস্টার হ্যাজ গিভেন রঞ্জন এ রিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে কাকে দিয়েছেন এবং কী দিয়েছেন সেটাও এখানে কিন্তু উল্লেখ করা হলো। রঞ্জনকে দিয়েছেন এবং একটি পুরস্কার দিয়েছেন। কলেজের অধ্যক্ষ আমাকে পরীক্ষা দিতে অনুমতি দিয়েছিলেন, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ গ্রান্টেড মি পারমিশন টু সিট ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে। তো এখানে দেখো দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ গ্রান্টেড মি পারমিশন টু সিট ফর দ্য এক্সামিনেশন, তাহলে প্রিন্সিপাল অফ দ্য কলেজ এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো। গ্রান্টেড মানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব, মি এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এবং আমাকে কী দিয়েছিলেন, তো এখানে পারমিশন দিয়েছিলেন, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। ঠিক আছে। তা আমি তাকে একটি কলম দিয়েছি, তাই আই হ্যাভ গিভেন হিম এ পেন, তাকে দিয়েছে। হিম, এখানে হিমটা অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট এবং এখানে পেনটা হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এখানে কিন্তু দু রকম সেন্টেন্স রয়েছে। ঠিক আছে। তো এই দুরকম সেন্টেন্স ক্ষেত্রে দু রকম অবজেক্ট রয়েছে, তাহলে এখানে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ দু রকম অবজেক্ট, হিমটা একটা অবজেক্ট, পেনটা একটা অবজেক্ট। আবার দেখো লতা আমাকে 100 টাকা দেবে বলে কথা দিয়েছে, তাহলে লতা হ্যাজ প্রমিসড, কথা দেওয়া, হ্যাঁ। এই যে মিটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে আর 100 রুপিসটা হচ্ছে আর একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট। এই দুটো অবজেক্টকে কী বলা হয় দেখো এখানে দিয়েছে। অনেক সময় বাক্যে দুটি করে অবজেক্ট থাকে, একটি ডাইরেক্ট অবজেক্ট
অর্থাৎ বস্তুবাচক কর্ম, একে মুখ্য কর্ম বলা হয়। বস্তুবাচক মানে আমি যদি ধরি এই যে 100 রুপিস, তাহলে এটা হচ্ছে বস্তুবাচক, কোনো প্রাণীবাচক নয়। তাহলে এই 100টা কিন্তু হবে ডাইরেক্ট অবজেক্ট। এখানে পেনটা হচ্ছে বস্তু, ঠিক আছে, তাহলে এটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আর একটা বলছে ইনডাইরেক্ট, মানে হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। ব্যক্তিবাচক হচ্ছে যে যেটা প্রাণীকে বোঝাচ্ছে, মানে হিম এটা একটা, মি এটা একটা, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে সার্ভেন্ট এটা একটা, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, যাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে কি বলছে যে বাক্যের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ডাইরেক্ট অবজেক্টের আগে বসে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট দেখো, এটা পেনটা হচ্ছে বস্তুবাচক, তাই ডাইরেক্ট অবজেক্ট, তার আগে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট বসছে। এটা কিন্তু এই যে নোটটা দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, খুব কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কয়েকটা সেন্টেন্স এখানে দিয়েছে। তিনি আমাকে কলমটি দিয়েছিলেন। হি গেভ দ্য পেন টু মি, ঠিক আছে। আমার বন্ধু আমাকে প্রতারণা করেছে, তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ প্লেড এ ট্রিক আপন মি। তাহলে এখানে ট্রিকটা হচ্ছে অবজেক্ট, আর মিটাও হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে কি বলছে, আবার একটা দেখো, আমার জন্য এক পেয়ালা চা নিয়ে এসো, তাহলে ব্রিং এ কাপ অফ টি ফর মি, তাহলে এ কাপ অফ টি একটা, মি একটা। আচ্ছা, ইনডাইরেক্ট অবজেক্ট যদি ডাইরেক্ট অবজেক্টের পরে ব্যবহার করা হয়, তাহলে তার আগে প্রিপোজিশন বসে। তাহলে কি হলো, ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের পরে ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তারা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচকগুলো ব্যবহার করা হচ্ছে। দেখো দ্য পেন, এ ট্রিক, এ কাপ অফ টি, ঠিক আছে। তাহলে এগুলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে যেহেতু ডাইরেক্ট অবজেক্টটা ইনডাইরেক্ট অবজেক্টের আগে ব্যবহার করা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা করে প্রিপোজিশন বসছে। ফরটা প্রিপোজিশন, আপনটা প্রিপোজিশন, টুটা প্রিপোজিশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। লাস্ট দেখো কি বলছে, জানালাটি বন্ধ, আমি খুলতে পারছি না। দ্য উইন্ডো ইজ ক্লোজড, আই ক্যান নট ওপেন ইট। পোস্টম্যান চলে আছে, ডাকবো। দ্য পোস্টম্যান ইজ গোয়িং অ্যাওয়ে, শ্যাল আই কল হিম ব্যাক। এই তোমার মায়ের চিঠি, পড়ে দেখো। দিস ইজ এ লেটার ফ্রম ইয়োর মাদার, জাস্ট রিড ইট, ঠিক আছে। ক্ষমা করুন, আমি এ কাজ করতে পারি না। প্লিজ এক্সকিউজ মি, আই ক্যান নট ডু দিস ওয়ার্ক। এখানে কি বলছে, কয়েকটা সেন্টেন্সের মাধ্যম দিয়ে। বাংলা অনেক সময় কর্মকরে উজ্জ্ব থাকলেও ইংরেজিতে অনুবাদ করার সময় অবজেক্টের উল্লেখ করতে হয়। আচ্ছা, এখানে বলছে যে এই যে ইট কিংবা হিম এবং ইট এগুলো যে দিয়েছে, এগুলো কিন্তু বাংলা উচ্চারণ করার সময় কিন্তু আসছে না। দেখো, জানালাটি বন্ধ, আমি খুলতে পারছি না, তাহলে দ্য উইন্ডো ইজ ক্লোজ, জানালাটি বন্ধ, তাহলে আই ক্যান নট ওপেন, এই ওপেন অবধি কিন্তু বাংলাতে আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের শুধু ওপেন লিখে দিলে ভুল হবে, আমাদের ইটটা কিন্তু লিখতে হবে। ইট মানে এটা, তাহলে জানলাটি হয় বন্ধ, আমি এটা খুলতে পারছি না, তাহলে এটা কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু বাংলাতে কিন্তু এটার উল্লেখ এখানে নেই। এটাই এখানে বলা হয়েছে যে অনেক সময় কর্মকারে উজ্জ্ব থাকলেও, মানে বাংলাতে অনুবাদ করার সময় না থাকলেও ইংরেজিতে কিন্তু আমাদের অবশ্যই এগুলো লাগাতে হয়। তো এইগুলোই হলো আপাতত অবজেক্টিভ কেসের রুলস। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারলে। যারা বুঝতে পারোনি তারা কিন্তু কমেন্টে জানিও কোনটা বুঝতে পারোনি, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সেখানে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরে আমাদের পরের চ্যাপ্টারটা শুরু হবে, তো তোমরা পরের ভিডিওটি দেখতে থাকো। এই যে পজিটিভ কেস নিয়ে বা জেনেটিভ কেস নিয়ে আমাদের শুরু হবে এর পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও। কেস নিয়ে তোমাদের ধারণা কতটা ক্লিয়ার হলো, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এই চ্যানেল থেকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামারে পুরোপুরি তোমরা রপ্ত করতে পারো, ঠিক আছে। যাদের একদম গ্রামার কাঁচা রয়েছে তারা কিন্তু এই চ্যানেলটা তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আজকের মতন ধন্যবাদ। আবার কালকে নিয়ে এর পরের টপিক থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা।